ভোরে হাইতির বিপক্ষে নেইমারকে ছাড়াই অগ্নি পরীক্ষা নামছে ব্রাজিল। ছন্দে ফিরতে মরিয়া সেলেসাওরা, একাদশে রদবদল আনছেন অ্যানচেলোত্তি। আমরা বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছি। কয়েকজন নতুন খেলোয়াড়কে মাঠে দেখা যেতে পারে এবং একটি উপভোগ্য ম্যাচ সমর্থকদের উপহার দিতে চাই। প্রথম ম্যাচে পয়েন্ট হারানোর কিছুটা চাপে হলুদ শিবির, বড় জয়ে স্বরূপে ফেরার প্রত্যাশা সমর্থকদের। 4-1 হাইতির সাথে ব্রাজিল অবশ্যই জিতবে ইনশাআল্লাহ। আশা করি দ্বিতীয় ম্যাচে আমরা ভালো করব। 10-0 গোলে জিততে চাই হাইতির সঙ্গে। হাইতির সাথে ব্রাজিল আমাদের আশার প্রতিফলন ঘটাবে। ব্রাজিলে ভালো করুক, এদিক দিয়ে আমরা আর্জেন্টিনা ভালো করি, তাদের সাথে আমাদের মুখোমুখি হোক। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছে আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সরকার বিরোধী নতুন জোটের তোড়জোড়, কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখতে চায় বিএনপির শরিকদের একাংশ। একদলীয় শাসন কায়েমের চেষ্টার অভিযোগ জামায়াতের। প্রধানমন্ত্রী চীন সফরে গুরুত্ব পাবে তিস্তা ইস্যু, নিরাপত্তা সহযোগিতা ও বিনিয়োগ। নজর রাখছে অন্যান্য দেশও, কৌশলগত অবস্থানের জন্য গুরুত্ব দেখছেন বিশ্লেষকরা। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে হামলা সংঘর্ষের আশঙ্কা, সতর্ক আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। নিরাপত্তার সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছে ডিএমপি। জুমার নামাজ পড়ে বাসায় ঢোকার আগে এলোপাতাড়ি কোপ, মোহাম্মদপুরে বিএনপি নেতার উপর দুর্বৃত্তের হামলা। রমনায় সহযোদ্ধা হত্যার বিচার দাবিতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ। এবং শান্তি চুক্তির পরদিনই সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা স্থগিত। জেনেভা সফর বাতিল করলেন জেডি ভ্যান্স। লেবাননের যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল হিজবুল্লাহ। এবার ফিফা বিশ্বকাপের খবর। ঘুরে দাঁড়ানোর মিশনে রাত পোহালেই মাঠে নামছে ব্রাজিল। নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে কার্লো অ্যানচেলোত্তির দল। ম্যাচের আগে এই ইতালিয়ান নিশ্চিত করেছেন ভুল ত্রুটি শোধরাতে বদল আনা হবে স্টার্টিং লাইন আপে। সমর্থকদের প্রত্যাশা পূরণের অঙ্গীকার ডিফেন্ডার গ্যাব্রিয়েলস। বিশ্বকাপে ব্রাজিলের ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি কোচ হিসেবে দায়িত্ব নিয়ে শুরুটা প্রত্যাশা অনুযায়ী করতে পারেননি কার্লো অ্যানচেলোত্তি। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের রুখে দিয়েছে মরক্কো। অপ্রত্যাশিত শুরুর পর সেলেসাওরা গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে হাইতির বিপক্ষে। সেই ম্যাচের আগে দলের দুর্বলতাগুলো খুঁজে বের করেছেন মাস্টারমাইন্ড কার্লো। আমরা বেশ কিছু পরিবর্তন আনতে যাচ্ছি। কয়েকজন নতুন খেলোয়াড়কে মাঠে দেখা যেতে পারে। খেলার মান উন্নত করতে চাই, কারণ মরক্কোর বিপক্ষে প্রথমার্ধে আমাদের পারফরমেন্স ভালো ছিল না। প্রথম ম্যাচে জয় না পাওয়ায় চাপ বেড়েছে ফুটবলারদের মাঝেও। হেক্সা জয়ের মিশন কিংবা গ্রুপ চ্যাম্পিয়ন হতে হলে হাইতির বিপক্ষে বড় ব্যবধানে জয় তুলে নিতে হবে ব্রাজিলকে। আর সেই ম্যাচের জন্য প্রস্তুত সেলেসাও ডিফেন্ডার গ্যাব্রিয়েল মিগাইলেস। হাইতির বিপক্ষে আপনারা মাঠে পূর্ণ শক্তির ব্রাজিলকে দেখতে পাবেন। আমরা জয় ছিনিয়ে আনতে সাধ্যমতো সবকিছুই করব। তবে হাইতির জন্য ম্যাচটা ঐতিহাসিক। 52 বছর পর বিশ্বকাপ খেলতে এসে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে পেরে রোমাঞ্চিত হাইতির কোচ। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে খেলাটা সত্যি দারুণ। দলের সব ফুটবলার এই ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছে। এখন পর্যন্ত হাইতির বিপক্ষে একবার মুখোমুখি হয়েছে ব্রাজিল। 2019 সালে কোপা আমেরিকার সেই ম্যাচে হাইতিকে 7-1 ব্যবধানে হারিয়েছিল সেলেসাওরা। ফাহিম ইসলাম, সময় সংবাদ। এদিকে বিশ্বকাপের প্রথম ম্যাচে পয়েন্ট হারানোয় হাইতির বিপক্ষে ম্যাচ নিয়ে বেশ সতর্ক ব্রাজিল। একাদশী রদবদলের পাশাপাশি সেলেসাওরা পরিবর্তন আনতে চলেছে ফরমেশনও। এই ম্যাচে ভিনির সঙ্গে আক্রমণ ভাগে শুরুর একাদশে খেলবেন ম্যাথিয়াস কুনিয়া, আর ডিফেন্সে ইবানেজকে জায়গা ছাড়তে হবে দানিলোর কাছে। হাইতি ম্যাচের আগে যুক্তরাষ্ট্র থেকে ব্রাজিল দলের একাদশ বিশ্লেষণ করেছেন SM ইকবাল। ব্রাজিল মরক্কোর বিপক্ষে যেভাবে বিশ্বকাপ শুরু করেছে
তাতে অবশ্যই দুশ্চিন্তাগ্রস্ত টিম ম্যানেজমেন্ট, আর তাই হাইতির বিপক্ষে মাঠে নামার আগে একাদশ এবং কৌশলেও পরিবর্তন আনতে চলেছেন কার্লো আনচেলত্তি। শুরু করব ডিফেন্স লাইন দিয়ে, কেননা গোলপোস্টের নিচে কোনো পরিবর্তন আসছে না, সেখানে অভিজ্ঞ লিসন বেকারের উপরই আস্থা রাখতে চলেছে টিম ম্যানেজমেন্ট। তবে ডিফেন্স লাইনে একটি পরিবর্তন আসছে, রজার ইবানেজ তাকে জায়গা ছেড়ে দিতে হচ্ছে দানিলোর কাছে। সেন্টার ব্যাক পজিশনে মার্কিনিওস এবং তার সঙ্গে মাগালেস এই ম্যাচেও স্টার্টিং 11-এ থাকছে লেফট ব্যাক পজিশনে। মিডফিল্ড পজিশনে কৌশলগত একটু পরিবর্তন আনতে চলেছে টিম ম্যানেজমেন্ট। এর আগে আমরা যেমনটি দেখেছি ব্রাজিল শুরু করেছে 4-2-3-1 ফরমেশনে, এবারে হাইতির বিপক্ষে তারা শুরু করতে পারে 4-4-2 ফরমেশনে, যদিও ম্যাচের পরিস্থিতি অনুযায়ী কৌশল বদলে ফেলতে পারেন আনচেলত্তি। তবে উইং পজিশনে একটু পরিবর্তন আসতে চলেছে। আমরা বার্সেলোনাতে বা এর আগের ম্যাচেও যদি দেখে থাকি, রাফিনিয়া সাধারণত রাইট উইংয়ে খেলে থাকেন, কিন্তু এবার তাকে পাঠানো হচ্ছে লেফট উইংয়ে, আর লেফট উইং থেকে লুকাস পাকেতাকে খেলানো হচ্ছে রাইট উইংয়ে। আক্রমণ ভাগের দিকে যদি তাকায়, গেল ম্যাচটা ভিনিসিয়াস জুনিয়র দুর্দান্ত পারফর্ম না করলেও আপ টু দ্য মার্ক ছিলেন। দুর্দান্ত একটি গোল করেছেন এবং একই সঙ্গে গোলের অন্তত দুটি ক্লিয়ার চান্স তিনি ক্রিয়েট করেছিলেন, যদিও অন্যরা সেটা কাজে লাগাতে পারেননি। তাই ভিনি জুনিয়র যে জায়গাটাতে খেলছেন এটা মোটামুটি নিশ্চিত। তার সঙ্গী হিসেবে এখানে থাকতে পারেন ম্যাথিউস কুনিয়া, কেননা আগের ম্যাচে ইগোর থিয়াগোকে মাঠে নামে একটা ভুলই করেছিলেন তিনি, এবার আর সেই পথ মারাতে চান না ইতালিয়ান মাস্টারমাইন্ড। মোটামুটি বলা যেতে পারে এই একাদশ নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল, কেননা এই ম্যাচটা তাদের জন্য মাস্ট উইন হয়ে উঠেছে এই জন্যই যে স্কটল্যান্ড ভালো করছে। তারা প্রথম ম্যাচে হাইতিকে 3-0 ব্যবধানে টেবিলে লিড করছে। মরক্কো ব্রাজিলের সঙ্গে ড্র করলেও তারা 2 নম্বর পজিশনে রয়েছে। সুতরাং ব্রাজিলকে যদি নকআউট পর্বের সমীকরণে টিকে থাকতে হয়, তাহলে অবশ্যই এই ম্যাচে পয়েন্ট হারানো চলবে না, এবং সেটা যথেষ্ট গুরুত্ব দিয়েই এই ম্যাচে মাঠে নামতে যাচ্ছে। এস.এম. ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। এদিকে হাইতির বিপক্ষে জয় দিয়ে ব্রাজিলের ছন্দে ফেরার অপেক্ষায় সমর্থকরা। মরক্কোর সঙ্গে ড্র করায় চাপ বেড়েছে ভক্তদের। আক্ষেপ আছে নেইমারের না থাকা নিয়েও, তবুও দ্বিতীয় ম্যাচে বড় জয়ের প্রত্যাশা সমর্থকদের। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নদের সেলেসাও সাম্বাকি তবে কিছুটা ম্লান। মরক্কোর সঙ্গে প্রথম ম্যাচের ড্রয়ে 2026 বিশ্বকাপের শুরুটা মনের মতো হয়নি ব্রাজিলের। কার্লো আনচেলত্তির শিষ্যদের সামনে এবার ঘুরে দাঁড়ানোর মিশন, যেখানে প্রতিপক্ষ লড়াকো হাইতি। লড়াইটা পৃথিবীর ও প্রান্তে হলেও তার উত্তাপ ছড়িয়েছে বাংলাদেশেও। দেশের বিশ্বকাপ কালচার মানেই যেন আর্জেন্টিনা ব্রাজিল 2 শিবিরে বিভক্ত। হাইতির বিপক্ষে ম্যাচ নিয়েও আগ্রহের কমতি নেই সমর্থকদের। ওয়ার্ল্ড কাপে তো প্রতিটা আপনার টিমই স্ট্রং হয়ে আসে, হ্যাঁ, কাউকে উইক ভাবা যাবে না। ব্রাজিলও ভালো টিম। ব্রাজিল মানেই 5টা কাপ নিছে, তাদের উপরে তার কোনো দল নাই, তারা ফেভারিটের তকমায়। একটা দুর্দশা চলছে, কিন্তু সেটা বেশি দিন টিকবে না। আর্জেন্টিনা তো অনেক পিছনে র্যাঙ্কিং টিমের সাথে খেলতেছে না, তো জিততেছে। তো ব্রাজিল হিসেবে প্রথমে ম্যাচটা ড্র করছে, কোনো আফসোস নেই। আর্জেন্টিনার সাপোর্টাররা আমাদের কখনোই সাপোর্ট করে না, নেইমারকে বলে অভিনয় করে মাঠে। এক্ষেত্রেও প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র, অন্যদিকে প্রথম ম্যাচে আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসির হ্যাট্রিক। সঙ্গত কারণেই চাপে নেইমার ভক্তরা। যদিও আমি আর্জেন্টিনার সাপোর্টার না, তবু আসলে বলতে চাচ্ছিলাম যে ব্রাজিলের আরও ভালো খেলা উচিত। প্রথম ম্যাচটা দেখে যেটা মনে হয়েছে, বেশ কিছু অসামঞ্জস্যতা ছিল, সমন্বয়হীনতা ছিল। আমি আর্জেন্টিনার সাপোর্টার, সেই হিসাবে চাই যে ব্রাজিলে ভালো করুক, এদিক দিয়ে আমরা আর্জেন্টিনা ভালো করি, তাদের সাথে আমাদের মুখোমুখি হোক। গ্রুপ সিতে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করতে এই ম্যাচে পুরো 3 পয়েন্টের কোনো বিকল্প নেই ভিনিসিয়াসদের সামনে। কাগজে কলমে ব্রাজিল অনেকটা এগিয়ে থাকলেও চিন্তার কারণ মাঝ মাঠের গতি আর অভিজ্ঞ তারকাদের অফ ফর্ম। এই নিয়েও দুশ্চিন্তায় সমর্থকরা। আমিও ব্রাজিলের সাপোর্টার, সেই হিসাবে অবশ্যই তো চাইবো যে ব্রাজিল একটা বড় ব্যবধানে জিতবে। 4-1 হাইতির সাথে ব্রাজিল অবশ্যই জিতবে। তৃতীয় ম্যাচ থেকে তো আর বলার কোনো অপেক্ষাই রাখে না, আমরা কি করব সেটা শুধু দর্শকরা দেখবে। 10-0 গোলে জিততে চাই হাইতির সঙ্গে। গ্রুপ পর্বের শেষ ম্যাচ থেকে বাকি খেলায় নেইমার জুনিয়রকে মাঠে পাওয়ার আশা ব্রাজিল ভক্তদের। আব্দুল্লাহ শাফি, সময় সংবাদ, ঢাকা। This is quite a game. It'll be a free kick. Oh, what a goal! And emotion overflows. সরকার বিরোধী নতুন জোট করার তোড়জোড় বিএনপির যুগপৎ আন্দোলনের শরিকদের একাংশের। বর্তমান বিরোধী দল সংসদে কার্যকর ভূমিকা রাখতে পারছে না দাবি করে নেতারা বলেছেন, জনমুখী দাবি আদায়ে রাজপথে সরব হতে চান তারা। আছে নির্বাচন পরবর্তী বিএনপির কথা রাখার আক্ষেপও। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও নাগরিক ঐক্য বলছে, জোট গঠন হলেই জুলাই সনদ বাস্তবায়ন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির বিরোধিতায় মাঠে নামবেন তারা। হাসান ওয়ালি রিপোর্ট।
আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে সরব ছিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, গণতন্ত্র মঞ্চ, সমমনা জোটসহ অন্তত 1.5 ডজন রাজনৈতিক দল। বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনের শরিক হয়ে জুলাই অভ্যুত্থানে তারা পতন ঘটায় শেখ হাসিনার সরকারের। এসব দলকে সঙ্গে নিয়ে নির্বাচন এবং সরকার গঠনের প্রতিশ্রুতি ছিল বিএনপির। সকলের প্রতি আইন অনুযায়ী ফেব্রুয়ারি নির্বাচনে 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপি। মন্ত্রিসভাতে জায়গা পান সাকি ও ভিপি নূর। জোটের প্রার্থী হলেও বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় ভোটের মাঠে হেরে যান সাইফুল হকরা। সরকারকে অকণ্ঠ সমর্থন দিলেও রাজনীতির মাঠে বিএনপির সাথে বাড়ছে দূরত্ব। বিপুল বিজয় বিএনপিকে হয়তো অনেক বেশি আস্থাশীল করেছে, হয়তো মনে করছেন যে আপাতত হয়তো আর কোনো শরিকদের হয়তো বা প্রয়োজন নেই, তারা হয়তো একাই তারা চলতে পারবে। এখন জুলাই জাতীয় সনদ, পাশাপাশি সংসদে জুলাই সনদ, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির মতো ঘটনায় বিরোধী দলের প্রতিবাদকে কার্যকর মনে করছেন না এসব দলের নেতারা। রাজপথে বিরোধী দলের শূন্যতা গণতন্ত্রের জন্য অশুভ সংকেত বলে মনে করেন তারা। জামাত বিরোধী দল হিসেবে অর্থনীতি নিয়েও তারা যে কথা বলছে না তা কিন্তু আমি বলছি না, কিন্তু বলছে সেটা আমার কাছে মাঝামাঝি হচ্ছে লিপ সার্ভিস। হয়তো জুলাই মাসে আমি শুনছি যে তারা তাদের মতো করে জুলাই সনদ বাস্তবায়ন করবে এবং তারা তখন আবার বলবে এটা একটা অন্যায় হয়েছে, এই হচ্ছে, এইটুকুই। কিন্তু এরকম কোনো চাপ তৈরি করবে না যাতে মানুষ যা চায় সেই জায়গাতেও সরকার আসতে বাধ্য হয়। বিরোধী দলের আন্দোলনের জায়গায় একটা গ্যাপ আছে। নাগরিক ঐক্য মনে করে, আমি মনে করি যে ওই জায়গাটা আমাদের তৈরি করতে হবে। আমরা একেবারে নতুনভাবে চিন্তা করছি, তার মধ্যে মঞ্চের কিছু দল থাকতে পারে, মঞ্চের বাইরে অন্যান্য বাম, প্রগতিশীল, গণতান্ত্রিক, দেশপ্রেমিক ধারার কিছু রাজনৈতিক দল থাকতে পারে, যাদের সবার সাথে আমাদের দীর্ঘ পথ চলা আছে। বিরোধী জোট গঠনের এই প্রচেষ্টা আদর্শিক জায়গা থেকে নাকি মূল্যায়ন না পাওয়ার ক্ষোভ থেকে, তা নিয়ে শঙ্কা এই বিশ্লেষকের। তবে দুই বলয়ের বাইরের দলগুলোর ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টাকেও ইতিবাচক হিসেবে দেখছেন তিনি। এই দলগুলো একটা সময় পর্যন্ত বিএনপির শরিক দল ছিল, তাদের অনেকেই হচ্ছে বিএনপির হয়েই বা ওই জোটবদ্ধ হয়েই তারা হচ্ছে গিয়ে নির্বাচন করেছেন, নির্বাচনে তাদের অনেকে হচ্ছে পরাজিত হয়েছেন। সো ব্যাপারটা আসলে কতখানি একটা বিরোধী দলীয় জোট গঠনের আর কতখানি হচ্ছে গিয়ে একটা নেগোসিয়েশন টুল হিসেবে ব্যবহার হবে, সেই সংখ্যাটা থেকে যাচ্ছে। আমাদের আসলে একটা শক্তিশালী বিরোধী দল দরকার, একটা আইডিওলজিক্যালি লিবারেল পজিশন থেকে একটা বিরোধী দলের দরকার। বিএনপি জামায়াতের বাইরে অন্যান্য দল, বাম, গণতান্ত্রিক জোট সহ সবাইকে এক করে দ্রুত সময়ের মধ্যেই নতুন জোট হিসেবে আত্মপ্রকাশের লক্ষ্য উদ্যোক্তাদের। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এ বিষয়ে নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী নাইম হাসান। যাচ্ছি তার কাছে। নাইম, আমরা রিপোর্ট দেখলাম এবং আমরা দেখলাম যে আসলে যুগপৎ আন্দোলনে বিরোধী জোট হয়ে নামছে। সেক্ষেত্রে তারা আসলে এক কথায় যদি বলে জোটে কারা থাকছে এবং হচ্ছে তাদের পরিকল্পনাটা কি? ধন্যবাদ রাজবি। আমি যেমনটা রিপোর্টে দেখছিলেন যে বিএনপির সঙ্গে কিন্তু হচ্ছে যে যুগপৎ আন্দোলনের যে শরিক দলগুলো ছিল সেই শরিক দলের এক ধরনের দূরত্ব বাড়ছে, এমনটাই কিন্তু হচ্ছে শরিক দলের কয়েকজন নেতারা বলছেন। তারা বলছেন যে বিএনপি সরকার গঠনের পর গত 4 মাসে তাদের সঙ্গে বিএনপি সেভাবে তেমন কোনো যোগাযোগ করেননি, যে কারণে তারা মনে করছেন যে বিএনপি যেহেতু প্রায় 2/3 সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে, জন্য তারা মনে করছেন যে বিএনপি হয়তোবা তাদের প্রয়োজনটা এখন আর সেভাবে অনুভব করছেন না। এ কারণে বিএনপি তাদের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার যেই সকল জায়গাগুলো রয়েছে, এই সকল জায়গাগুলোতে যে যুগপৎ আন্দোলনের যেই সকল শরিক দলগুলো রয়েছে সেই সকল শরিক দলগুলোর সঙ্গে কোনো আলোচনা করছে না। আমরা যদি একটু দেখাতে চাই যে এই যে বিএনপির শরিক দলগুলোর যে অভিযোগগুলো রয়েছে তার মধ্যে প্রথম অভিযোগই হচ্ছে যে তাদের সঙ্গে হচ্ছে বিএনপির এক ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছে। এর কারণ হিসেবে তারা বলছেন যে সরকার গঠনের পর বিএনপি হচ্ছে তাদের সঙ্গে সেভাবে আর যোগাযোগ করছেন না। এক্ষেত্রে প্রশ্ন থেকে যায় যে হচ্ছে তাহলে বিরোধী দল এখন কি ভাবছে? বিরোধী দল মনে করছে এর অন্যতম কারণ হচ্ছে যে বিরোধী দলের মানে এই যে শরিক দল যেগুলো আর কি বিরোধী জোটের তৈরি করার চিন্তা করছে, এই শরিক দলগুলো মূলত ভাবছে যে বিরোধী দলের কার্যকারিতা নিয়ে এক ধরনের প্রশ্ন আছে। বর্তমানে সংসদে জামাতে ইসলামী যে বিরোধী দল হিসেবে রয়েছে তাদের ভূমিকা নিয়ে এক ধরনের প্রশ্ন হচ্ছে এই শরিক দলগুলোর মধ্যে রয়েছে। তারা মনে করছেন যে এই যে বিরোধী দল সংসদে যারা রয়েছেন তারা তেমন সরকারের প্রতি তেমন হচ্ছে চাপ সৃষ্টি করতে পারছে না। এর কারণ হিসেবে তারা বলছেন যে যেহেতু এই দুইটি দল একটা লম্বা সময় ধরে দেশের রাজনীতিতে একসঙ্গে রাজনীতি
রাজনীতি করে গেছেন। এ কারণে হচ্ছে এই দলগুলো আরেক দলের প্রতি হয়তো বা সেভাবে জোরালো কোনো চাপ সৃষ্টি করতে পারছেন না। এছাড়াও হচ্ছে এই শরিক দলগুলো বলছে যে এই যে বিরোধী দল হিসেবে সংসদে জামাত যারা রয়েছে তারা অপেক্ষা করছেন যে সরকার হয়তো বা কোনো ধরনের ভুল করবে, এরপরই হয়তো বা তাদের একটি বিরোধী জোট কেমন করতে পারে, বিশ্লেষকরা কি বলছেন? বিশ্লেষকরা কিন্তু বলছেন যে যেহেতু এই যে শরিক দল, এই শরিক দলও কিন্তু হচ্ছে বিএনপির সঙ্গে নির্বাচনও করেছে, গত নির্বাচনও করেছে। এই শরিক দলের অনেকেই হচ্ছে গত নির্বাচনে বিএনপির সঙ্গে অংশগ্রহণ করেছিল, কিন্তু তারা যেহেতু হচ্ছে নির্বাচনে পাশ করতে পারেনি বা নির্বাচনে ক্ষমতায় যেতে পারেনি, এই কারণে তারা হয়তো বা একটি বিরোধী জোটের চিন্তা ভাবনা করছে। সেক্ষেত্রে বিশ্লেষকদের শঙ্কা রয়েছে যে এই যে বিরোধী জোটটা তৈরি হবে, এই জোটটা আসলে কতটা সমঝোতার ভিত্তিতে তৈরি হবে আর কতটা হচ্ছে বিরোধী জোট হিসেবে রাজপথে ভূমিকা রাখবে, সেই বিষয় নিয়েও কিন্তু তারা এক ধরনের শঙ্কা করছেন। যদিও হচ্ছে এই যে বিশ্লেষকরা বলছেন যে এই বিরোধী জোট তৈরি করলেও কিন্তু হচ্ছে এক ধরনের সম্ভাবনা তৈরির জায়গা থাকবে, কারণ যেহেতু বাংলাদেশে 2-3টি রাজনৈতিক দলই রয়েছে, নতুন একটি বিরোধী জোট যদি আসে তাহলে হয়তো বা দেশের মানুষ নতুন কিছু প্রত্যাশা করতে পারবে। এই বিষয়ে আমরা হচ্ছে আজকে জামাত বা বিরোধী দল যাদেরকে বলা হচ্ছে, আজকে কিন্তু জামাতে আমির নারায়ণগঞ্জে একটি কর্মী সম্মেলন করেছেন, সেখানে কিন্তু হচ্ছে তিনি সরকার সহ সরকারের বিভিন্ন মন্ত্রীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছেন। আমরা একটু সেই প্রতিবেদনটি দেখে আসতে চাই। নারায়ণগঞ্জ মাছদার ঈদগাহ মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলন। শুক্রবার সকালে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সরকারের সমালোচনা করে এই বিরোধী দলীয় নেতা অভিযোগ করেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মতো এই সরকারও একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। একটা দলীয় শাসন, একদলীয় শাসন বাংলাদেশে কায়েম করার চেষ্টা করা হচ্ছে। শেখ মুজিবুর রহমান সাহেব একদলীয় বাকশাল কায়েম করেছিলেন না, অর্ধ বছরও ক্ষমতায় থাকতে পারেননি এরপরে। সরকার গঠনের পর বিএনপি 24-এর গণ অভ্যুত্থান ও গণভোটকে অস্বীকার করছে বলেও অভিযোগ করেন জামায়াত আমির। প্রধানমন্ত্রী, সরকারের প্রধান, তিনি শপথ দিয়ে এই গণভোটকে অস্বীকার করলেন। তার সহকর্মী যাকে বলা হয় তিনি সর্বমন্ত্রী, তিনি বলেছেন নির্বাচনটা যাতে হয়ে যায় এই জন্য আমরা এগুলা বলেছিলাম। এদিন মুন্সিগঞ্জে জেলা জামায়াতের রুকন সম্মেলনে অংশ নিয়ে রাজনৈতিক প্রশ্রয়ে চাঁদাবাজি এবং বাজার সিন্ডিকেটের বিরুদ্ধে বক্তব্য দেন জামায়াত আমির। বলেন, রাষ্ট্রীয় ক্ষমতার পরিবর্তন হলেও চাঁদাবাজি কমেনি। সেই দলের দেশ শাসন। শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। সেক্ষেত্রে নাইম, জামায়াতের পরিকল্পনা কি বা তারা আসলে কি বলতে চাইছে? বিরোধী দল হিসেবে কিন্তু হচ্ছে জামাত সরকারের বিরুদ্ধে বিভিন্ন সময় একাধিক অভিযোগ তুলেছে। আজকে জামাতের আমির যেই কর্মী সম্মেলন করেছেন সেখানেও কিন্তু তার ব্যথায় ঘটেনি। তিনি কিন্তু হচ্ছে আবারও সরকারের বিরুদ্ধে যেই অভিযোগগুলো তিনি বিগত কয়েকদিন ধরেই করে আসছিলেন বিভিন্ন জায়গাতে, এবারও কিন্তু সেটাই করেছেন। তিনি তার যে অভিযোগগুলো ছিল এই অভিযোগগুলো যদি আমি একটু মোটা দাগে দেখাতে চাই, যে এখানে কিন্তু হচ্ছে 3টি অভিযোগ তিনি হচ্ছে বড় করে দেখাতে চেয়েছেন বা বলেছেন। এর মধ্যে তিনি কিন্তু বলেছেন যে সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে। যিনি এই বিষয়ে হচ্ছে সরকারকে তিনি সতর্ক করেছেন। তিনি বলেছেন যে বিগত সময় দেখেছি আমরা আওয়ামী লীগ বা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও কিন্তু হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করেছিলেন, তাদের ফল কিন্তু তারা ভালো পাননি। তিনি কিন্তু সরকারকে এই বিষয়ে সতর্ক করেছেন যে এই ধরনের যদি একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের কোনো চেষ্টা সরকারের পক্ষ থেকে করা হয় তাহলে কিন্তু সেটা ভালো হবে না, সেটা জামাত রুখে দিবে। অন্যদিকে জামাতের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে বিএনপি কিন্তু গণভোটকে অস্বীকার করছে। এটা কিন্তু জামাত বিভিন্ন সময়, বিশেষ করে আমরা দেখেছি যে নির্বাচনের পর থেকেই তারা একাধিকবার এই অভিযোগ করছে যে বিএনপি গণভোটকে অস্বীকার করেছে। আজকেও কর্মী সম্মেলনে জামায়াত আমির সেই একই কথা বলেছেন। তিনি বলেছেন যে দ্বিতীয় যে গণভোটটি দেশে হয়েছিল সেটি এরশাদের হাতে হয়েছিল, এরপরে তৃতীয় গণভোট খালেদা জিয়ার হাতে হয়েছিল, চতুর্থ গণভোট হচ্ছে জনগণের হাতে ছিল, কিন্তু সেই জনগণের গণভোটই নাকি হচ্ছে বিএনপি সরকার মানছে না। তিনি বলছেন যে জামাত কিন্তু তাদের অবস্থান থেকে সরে যায়নি, কিন্তু বিএনপি কিন্তু তাদের অবস্থান থেকে সরে গেছে। আর সবশেষ ওই যে চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেটের বিরুদ্ধেও কিন্তু জামাত আমির কথা বলেছেন। তিনি বলেছেন যে দেশে কিন্তু হচ্ছে সরকারের এই সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে কিন্তু চাঁদাবাজি ও বাজার সিন্ডিকেটের কিন্তু দখল সরকার এখনো পর্যন্ত নিজেদের নিয়ন্ত্রণে নিতে পারেনি। নাইম, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। জি, ধন্যবাদ আপনাকে। জোট এবং বিরোধী জোট এবং একই সাথে সরকার বিরোধী নানা বক্তব্য, একই সাথে তার সরকারের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনের যে ব্যাপার, এ বিষয় নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হচ্ছিলেন সহকর্মী নাইম। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রথম চীন সফরের দিকে শুধু বাংলাদেশ নয়, নজর রাখছে অন্য দেশও।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে সফরে প্রাধান্য পাবে তিস্তা মহাপরিকল্পনা, নিরাপত্তা সহযোগিতা, চীনা বিনিয়োগ। এছাড়াও দক্ষিণ এশিয়ায় পরিবর্তিত ভূ রাজনীতিতে এই সফরটি শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক নয়, ঢাকার ভবিষ্যৎ কৌশলগত অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করছেন তারা। শাতিলা শারমিনের রিপোর্ট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর আমন্ত্রণে 23 জুন মালয়েশিয়া থেকে 4 দিনের সফরে বেইজিং যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শক্তিধর এ প্রতিবেশী দেশটিতে প্রধানমন্ত্রী হিসেবে এটাই তার প্রথম সফর। নানা দ্বিপাক্ষিক বৈঠকের পাশাপাশি একান্ত বৈঠক করবেন শি জিনপিং এর সঙ্গে। এ সফর এমন এক সময় হচ্ছে যখন দক্ষিণ এশিয়ায় নতুন করে প্রভাব বিস্তারের প্রতিযোগিতা তীব্র হচ্ছে, আর বাংলাদেশ খুঁজছে অর্থনৈতিক প্রবৃদ্ধি, অবকাঠামো উন্নয়ন এবং বহুমুখী কূটনৈতিক অংশীদারিত্ব নতুন পথ। এর মাঝে গত মঙ্গলবার চট্টগ্রামের আনোয়ারায় চীনের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে 4,189 কোটি টাকার প্রকল্প পাশ করেছে একনেক। ফলে প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে তাই প্রশ্ন, ঢাকা কি চাইছে আর বেইজিংই বা কি বার্তা দিতে চায়? বাংলাদেশ চীন সম্পর্ক গত কয়েক বছরে অর্থনীতি, অবকাঠামো ও প্রতিরক্ষা সহযোগিতার মাধ্যমে নতুন মাত্রায় পৌঁছেছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে এবারের সফরে দীর্ঘদিন ধরে আলোচিত তিস্তা মহাপরিকল্পনায় চীনের অর্থায়ন ও কারিগরি সহযোগিতা নিয়ে অগ্রগতি আশা করছে দুদেশই। এই সফরে উনি এই তিস্তা প্রকল্পটি আমার মনে হয় যে এটার সমাধান হবে, এটা নিয়ে একটা চুক্তি হয়ে যেতে পারে। চীনের সাথে একটা বড় সম্পর্ক হওয়ার কথা, সেখানে হোমওয়ার্কও করা আছে এবং মনে রাখতে হবে চীন সেই অবস্থায় আছে, মানে সম্পর্ক করার জন্য হয়তো অনেক দেশই আছে, কিন্তু তার তো সামর্থ্য থাকতে হবে। দক্ষিণ এশিয়ায় চীন ভারত প্রতিযোগিতা, ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের ক্রমবর্ধমান সক্রিয়তা এবং আঞ্চলিক শক্তির নতুন সমীকরণ। বিশ্লেষকদের মতে এ সফরকে ঘিরে নিরাপত্তা সহযোগিতা এবং ভূ রাজনৈতিক তাৎপর্যের দিকে নজর থাকবে অন্য দেশগুলোরও। রাজনৈতিক অটোনমি সব দেশে থাকবে। আমার পররাষ্ট্রনীতি, আমার নিরাপত্তা নীতি আমার দেশের স্বার্থে হবে। কমপ্লেক্স কাঠামো যেটা অর্থনীতির হয়েছে, এইটাই আমাকে কম্পালশন করছে সবার সাথে সম্পর্ক রাখা। আমার কোনোভাবেই একটা দেশ চাইলেও যে আমার সাথে তোমার একটা এই চুক্তি করতে হবে, আমি বরাবরই বলে এসেছি হ্যাঁ চুক্তি করা যেতে পারে, কিন্তু তাকে এটাও বলতে হবে যে এই একই জিনিস চুক্তি কিন্তু আমি ওই দেশের সাথে করব। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে সফরের প্রকৃত সাফল্য নির্ধারিত হবে বাংলাদেশের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ কতটা অর্জিত হলো তার উপর। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলেই তিস্তা মহাপরিকল্পনা পাশ হবে একনেকে। স্বল্প সময়ে কাজ দৃশ্যমান হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তা পাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব বলেও জানান মন্ত্রী। উত্তরাঞ্চলের মানুষের কাছে তিস্তা শুধু একটি নদী নয়, তাদের জীবন, জীবিকা এবং টিকে থাকার প্রতীক। অথচ এই নদী তাদের কাছে এক অনিশ্চয়তার নাম। শুষ্ক মৌসুমে পানির জন্য হাহাকার, বর্ষায় ভয়াবহ বন্যা, এই দ্বিমুখী সংকটে স্থায়ী সমাধান নিয়ে বহুদিন ধরে আলোচনায় তিস্তা মহাপরিকল্পনা। তবে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেয় বিএনপি। শুক্রবার বিকেলে রংপুর ও লালমনিরহাটের ব্যারেজ পরিদর্শনে আসেন পানি সম্পদ মন্ত্রী। বলেন, পদ্মা ব্যারেজের মতো করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি আপনাদেরকে দিচ্ছি, এই তিস্তা মহাপরিকল্পনা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। এর আগে দুপুরে নীলফামারীর ডালিয়ায় তিস্তা ব্যারেজ পরিদর্শনে আসেন পানি সম্পদ মন্ত্রী। বলেন, টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলে একনেকে পাশ হবে তিস্তা মহাপরিকল্পনা। খুব শীঘ্রই আমাদের এই টেকনিক্যাল টিম কাজ করার পর দৃশ্যমান রিপোর্ট হবে এবং দৃশ্যমান এই কাজে একনেকে পাশ করানো, সেই কাজটাও আমরা দৃশ্যমান করে এখানে কাজ শুরু করব ইনশাআল্লাহ। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে লাগবে 12 থেকে 13,000 কোটি টাকা, যা সরকারি তহবিল থেকে মেটানো সম্ভব। এটা বাস্তবায়ন করতে 12 থেকে 13,000 কোটি টাকা লাগবে। এটার জন্য আমি মনে করি আমার দিক থেকে এটা বিদেশের মুখাপেক্ষি হওয়ার কোনো প্রয়োজন নেই। পরে লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারেজ পরিদর্শন শেষে মতবিনিময় সভায় মন্ত্রী বলেন, দুর্ভোগ লাঘবে পরিকল্পিত বাঁধ ও ড্রেজিং করলে তিস্তা পাড়ের মানুষকে রক্ষা করা সম্ভব হবে। তানজিল হাসনাত, সময় সংবাদ। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের 77তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যে কোনো বিশৃঙ্খলা রুখে দিতে সতর্ক অবস্থানে পুলিশ।
বাহিনীটির সদর দফতর থেকে সারা দেশের জন্য জারি করা হয়েছে বিশেষ সতর্কবার্তা। পুলিশের ধারণা, তৎপরতার সুযোগ নিয়ে সংগঠনটির নেতাকর্মীরা হামলা চালাতে পারেন। ডিএমপি বলছে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে তারা। বাড়ানো হয়েছে চেকপোস্ট সহ নিরাপত্তা ব্যবস্থা। আগামী 23 জুন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে কর্মসূচিতে বাধা দিলে এনসিপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ পুলিশের ওপর ক্ষুব্ধ হতে পারে দলটির কর্মী সমর্থকরা, এমন আশঙ্কা করছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। এ পরিস্থিতিতে পুলিশের সব ইউনিটকে সতর্ক থাকার নির্দেশনা জারি করেছে বাহিনীটির সদর দফতর। সতর্কতামূলক চিঠিতে প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ওপর বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ নিয়ে প্রশ্ন করা হয় অতিরিক্ত কমিশনার এস.এন. নজরুল ইসলামকে। তিনি জানান, আওয়ামী লীগের কার্যক্রম ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি, নিরাপত্তার সংখ্যা নেই কোথাও। স্পেসিফিক কোনো থ্রেট, আশঙ্কা কোনো কিছু নাই, আমরা সতর্ক আছি। তবে মিছিলের নামে যে কোনো বিশৃঙ্খলা রুখে দিতে রাজধানীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থার কথা জানিয়ে কর্মকর্তারা বলছেন, জোরদার করা হয়েছে টহল ও চেকপোস্ট তল্লাশি। 23শে জুন একটা দলের প্রতিষ্ঠা বার্ষিকী, তো আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছি। আমাদের পুলিশি যে কার্যক্রম, যে নিরাপত্তামূলক ব্যবস্থা, নগরবাসীকে নিরাপত্তা দেওয়ার জন্য বিগত দিনে যে ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে, সেই আলোকে আমরা নতুন করে পরিকল্পনা, নতুন করে নিরাপত্তা, চেকপোস্ট এবং অপারেশন, এটা আমাদের অব্যাহত আছে এবং এটা থাকবে। গত বছরও প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঝটিকা মিছিল বের করতে গিয়ে গ্রেফতার হয়েছেন বেশ কিছু নেতাকর্মী। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগের রাজনীতির প্রাসঙ্গিকতা এখন ভিত্তিহীন বলে মন্তব্য করেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পবিত্র আশুরা উপলক্ষে শিয়া মুসলিম সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে রাজধানীর বকশীবাজারের হুসাইনি দালান ইমামবাড়া পরিদর্শনে গিয়ে তিনি এই মন্তব্য করেন। বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ধর্মীয় ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থানটির জমি দখলের মতো নিন্দনীয় কাজ করতে দ্বিধা করেনি। আসন্ন আশুরের সব কর্মসূচি আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতায় শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আওয়ামী লীগ এখন আর রেলেভেন্ট না। টুকটাক বিভিন্ন জায়গায় সন্ত্রাসী কার্যক্রম এবং জঙ্গি কার্যক্রম হয়তো করার চেষ্টা করবে, বাট আই থিঙ্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বাংলাদেশের সাধারণ জনগণ সেটা প্রতিরোধ করবে। ফ্যাসিস্টের আমলে ওনাদের কিছু জমি দখল করা হয়েছিল। এটা খুবই দুঃখজনক যে এরকম একটা প্রতিষ্ঠানের জমি পর্যন্ত দখল করতে হয়। বিভিন্ন ধরনের কমিউনিটির বিলিফ এবং তাদের কর্মসূচি বছর জুড়ে থাকে। আমি মনে করি এই ধরনের প্রোগ্রামগুলোর ক্ষেত্রে সরকারের আরও বড় পরিসরে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া উচিত। জীবন নামাজ পড়ে বাসায় ঢোকার আগে হামলার শিকার ওয়ার্ড বিএনপি নেতা। মোহাম্মদপুরে মোটরসাইকেলে করে আসা 6 দুর্বৃত্ত নূর ইসলামকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এদিকে রমনায় সহযোদ্ধা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। গেল 8 জুন রাত 8টার দিকে রাজধানীর মৌচাকের আনারকলি মার্কেটের সামনের গলিতে ছুরিকাঘাতে নিহত হন স্বেচ্ছাসেবক দলের রমনা থানার সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন। ঘটনার পরে 2 জন গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে মূল আসামি। প্রতিবাদে শুক্রবার বিকেলে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় এলাকায় বিক্ষোভ করে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। বিক্ষোভ থেকে হত্যাকাণ্ডে অভিযুক্ত প্রধান আসামিকে গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানান নেতাকর্মীরা। প্রধান আসামি এখনো গ্রেপ্তার হয় নাই। আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি, অতি দ্রুত প্রধান আসামি যেন গ্রেপ্তার হয় এবং সকল আসামির দৃষ্টান্তমূলক বিচারের রায় হয়। সকল সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করে বাংলাদেশের সুষ্ঠু পরিবেশ এবং যে মানবিক বাংলাদেশ এবং এগিয়ে চলার বাংলাদেশ, সেই বাংলাদেশের প্রত্যয়ে আমরা আজকে মিছিল করছি। এদিকে শুক্রবার দুপুরে মোহাম্মদপুরে 33 নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক নূর ইসলামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। জুমার নামাজ পড়ে বাসায় ফেরার সময় 7 মসজিদ হাউজিংয়ের 4 নম্বর রোডে হামলার শিকার হন তিনি। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে আসা 4 ব্যক্তি নূর ইসলামের উপর অতর্কিত হামলা করে পালিয়ে যায়। নামাজ পড়ে দাঁড়ায় কথা বলতেছিল, তো ওই অবস্থায় আর কি অতর্কিত হামলা হয়েছে। দ্রুত উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। নাইম হাসান, সময় সংবাদ,
ঢাকা। সীমান্তে থামছে না পুশ ইন আতঙ্ক। মেহেরপুরে 4 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। অন্যদিকে কুড়িগ্রামের রৌমারীর 2টি সীমান্ত শূন্য রেখায় প্রায় সপ্তাহ ধরে আটকা 5 জন। সীমান্তে কঠোর নজরদারির মাঝেই বারবার পুশিনের চেষ্টা বিএসএফের, প্রতিবারই তা রুখে দিয়েছে বিজিবি। শুক্রবার সকালে মেহেরপুরের বুড়িপোতা সীমান্ত দিয়ে 4 জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ, তবে বিজিবির প্রচেষ্টায় তা ব্যর্থ হয়। পরে সীমান্তের শূন্য রেখায় তাদের দেখতে পান স্থানীয়রা। তোমরা এখানে বসো, তোমরা কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করবে না। সেই লোক গেটের কাছে রেখেছে, সেই লোক এখন গেটের কাছে আর নাই, এখন পাটের ভিতরে কম নিয়ে গেছে। আমরা পরে ফের খুঁজতে গেছিলাম, আর লোকগুলো পাইনি। ইন্ডিয়ার এখানে একটা বিএসএফ এর ক্যাম্প আছে, তো ওদিকে চেষ্টা করছে ওরা পুশিং করার, মানে ইন্ডিয়ার লোকজনকে বাংলাদেশে পার করে দেওয়ার, কিন্তু আমরাও সতর্ক অবস্থানে আছি। অন্যদিকে প্রায় সপ্তাহ ধরে কুড়িগ্রামের শূন্য রেখায় আটকা 5 জন, তবে বুধবার সকাল থেকে দেখা মিলছে না 2 শিশু ও তাদের বাবা মায়ের। স্থানীয়দের ধারণা, রাতের আধারে তাদের সরিয়ে নিয়েছে বিএসএফ। গত 14 জুন সকালে কুড়িগ্রামের গয়টাপাড়া সীমান্ত দিয়ে 2 শিশু ও তাদের বাবা মা সহ 6 জন এবং ভন্দুরচর সীমান্ত দিয়ে 3 যুবককে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি টের পেয়ে বাধা দেয় বিজিবি ও এলাকাবাসী। পরে তাদের ঠাঁই হয় 2 দেশের সীমান্তের শূন্য রেখায়। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। সুইস ব্যাংকে 1 বছরে বাংলাদেশিদের আমানত বেড়েছে প্রায় 41%। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। শুধু সুইজারল্যান্ড নয়, বিভিন্ন দেশে ব্যক্তি পর্যায়ে রাখা অর্থের উৎস খতিয়ে দেখার তাগিদ অর্থনীতিবিদদের। অর্থের উৎস না খোঁজা, তথ্য গোপন রাখা, এমন নানা ধারণার পাশাপাশি লাভজনক হওয়ায় আমানত রাখতে বিভিন্ন দেশের নাগরিক ও প্রতিষ্ঠানের পছন্দের তালিকার শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর অন্যতম সুইস ব্যাংক। সেই সুইজারল্যান্ডের ব্যাংকেই গেল জাতীয় নির্বাচনের আগে 2025 সালে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ প্রায় 41% বেড়ে দাঁড়িয়েছে 83 কোটি 42 লাখ সুইস ফ্রাতে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় 12,678 কোটি টাকা। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক সুইস ন্যাশনাল ব্যাংক প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিদেশি ব্যাংকে অর্থ রাখার পরিমাণ বাড়তেই পারে, এমনটা মনে করলেও হঠাৎ কেন এত বেশি বাড়লো তা খতিয়ে দেখার পরামর্শ অর্থনীতিবিদদের। এই প্রশ্ন কিন্তু সরাসরি করাই যায় যে আমি সুইস ব্যাংকে শুধু তথ্য নিচ্ছি কেন, আমি তো অন্য অনেক বড় বড় দেশের বড় বড় ব্যাংকে কি পরিমাণ ডিপোজিট আমাদের বেড়েছে, কি পরিমাণ আমাদের বাংলাদেশিদের টাকা বেড়েছে, সেই তথ্যগুলো পাশাপাশি আনলে না সার্বিকভাবে মানুষ চিন্তা করতে পারে যে সেটা ব্যাংকের টাকা হোক, ইন্ডিভিজুয়ালের টাকা হোক, সেই অ্যামাউন্টটা কত। সুইস ন্যাশনাল ব্যাংকের তথ্য, গত বছর সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে রাখা বাংলাদেশিদের মোট আমানতের 98.6%ই বিভিন্ন ব্যাংকের তহবিল। 2024 সালে যা ছিল 97.8%। বিপরীতে ব্যক্তি শ্রেণীর অ্যাকাউন্টে জমার পরিমাণ প্রায় 10% কমে নেমেছে 1 কোটি 14 লাখ সুইস ফ্রাতে। শুধু সুইজারল্যান্ডে নয়, ব্যক্তি পর্যায়ে বিভিন্ন দেশে রাখা অর্থের উৎস খুঁজে দেখা যেতে পারে বলেও মনে করেন তারা। যে এর বড় অংশই ব্যাংকের টাকা, এটা ব্যাংকের এটা অস্বাভাবিক কোনো ফিগার বলে আমি মনে করছি না অন্তত, বাট যেহেতু জামটা একটু অস্বাভাবিক মনে হয়, সেখানে খতিয়ে দেখার জায়গা আছে। তথ্য বলছে এর আগে বাংলাদেশিরা সর্বোচ্চ 87 কোটি 11 লাখ সুইস ফ্রা রেখেছিল সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। নতুন কোনো ধরনের নয়, পুরনো ধরনেই দেশে ভয়াবহতা ছড়িয়েছে হাম। ল্যাবরেটরিতে ভাইরাসের জিন বিশ্লেষণে পাওয়া গেছে B3 ধরন। বিশ্লেষকরা বলছেন এর আগেও দেশে পাওয়া গেছে ধরনটি, তবে আরও উন্নত গবেষণার জন্য নমুনা পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ল্যাবরেটরিতে। কিছুদিনের মধ্যেই সেই রিপোর্ট পাওয়া যাবে বলে জানান জাতীয় পোলিও হাম রুবেলা ল্যাবরেটরি প্রধান। থেমেও যেন থামছে না হামের প্রকোপ। মৃত্যুর সংখ্যা কমলেও আক্রান্ত এখনো গড়ে 1000। 3 মাসেই এ সংখ্যা ছাড়িয়েছে লাখ, আর মৃত্যু 650-র বেশি। এবার হামের সঙ্গে সবচেয়ে বেশি ভুগিয়েছে শিশুদের নিউমোনিয়া। মৃত্যুর পরিসংখ্যানেও সর্বোচ্চ। নবজাতক থেকে বয়স্ক সব বয়সী মানুষই সংক্রমিত হয়েছে। হাসপাতালে ভর্তি রোগীদেরও বেশিরভাগ ভুগছে দীর্ঘমেয়াদী নিউমোনিয়ায়। বাইরে ছিল 4 দিন পরে আইসিইউতে নিলাম, 8 দিন ছিল, পরে আবার 8 দিন পরে জায়গায় বের করে দিল, ওই জায়গায় আজকে 4 দিন। আগে একবার হয়েছিল হাম রোগ, পর ভোলাইনি ছিল, ভোলাইনি পর শুকিয়ে গেছে, তো না ঠান্ডা
জ্বরটা ছিল ঢাকায় নিয়ে এসেছে শিশু হাসপাতাল, আবার জায়গা উঠছে। টিকা দিছি, টিকা দেওয়ার আগে হাম হয়েছিল, এখন টিকা দেওয়ার পরে হাম নাই, এখন শুধু নিউমোনিয়া শ্বাসকষ্ট হয়েছে। হামের এমন বিরূপ আচরণে বারবারই প্রশ্ন উঠেছিল হামের ধরন নিয়ে। বিশেষজ্ঞরাও তাগিদ দিয়েছেন ভাইরাসটির জিনোম সিকোয়েন্সিং এর জন্য। এর মধ্যে ধরন সম্পর্কে নিশ্চিত হতে জিন বিশ্লেষণ করেছে সরকারের জনস্বাস্থ্য প্রতিষ্ঠানের জাতীয় পোলিও হাম রুবেলা ল্যাবরেটরি। পরীক্ষার ফলাফলে পাওয়া যায় হামের B3 ধরন, যদিও বিশ্লেষক বলছেন এটি নতুন কোনো ধরন নয়। এর আগেও দেশে পাওয়া গেছে B3 ও D8 ধরন। 30টার মধ্যে স্যাম্পল টেস্ট করেছি। B3 সার্কুলেটিং স্ট্রেইন যেটা আমরা পেয়েছি এবারও। আমরা এই B3 আসলে বাংলাদেশে এটা এন্ডেমিক, এটা আমরা 2014 সাল থেকে আমরা এটা পাচ্ছিলাম। বাংলাদেশে আসলে B3 এবং D8 এই দুইটা স্ট্রেনই চলমান, কিন্তু এই বছরটাতে আমরা আসলে B3-তে পেয়েছি। তবে আরও বিস্তর গবেষণা এবং ধরন নিশ্চিত হতে নমুনা পাঠানো হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ল্যাবরেটরিতে। বিশেষজ্ঞ জানান আগামী কিছুদিনের মধ্যেই পাওয়া যাবে সে রিপোর্ট। WHO ওই রেকমেন্ডেশন থাকে যে আমরা যে স্যাম্পলগুলো টেস্ট করব, যেটা সিকোয়েন্সিং করব, এবং কিছু স্যাম্পল আছে আমরা যে সেরোলজি করি, এই স্যাম্পলগুলোর কিছু অংশ রিজিওনাল যে ল্যাবরেটরি থাকে, যেমন ব্যাংককে রেফারেন্স ল্যাবরেটরি, ওখানে পাঠাতে হয় ভ্যালিডেশনের জন্য। তো সেটা আমরা পাঠিয়েছি, আশা করছি ওরা তো 2 থেকে 3 সপ্তাহ সময় নেয়। হামের ধরন যাই হোক, চিকিৎসকরা বলছেন প্রতিরোধের একমাত্র মাধ্যম টিকা। তাই অভিভাবকদের সচেতন হওয়ার পরামর্শ তাদের। মনির হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামিনে বেরিয়ে কাইল্লা ফারুকের তাণ্ডব। চাঁদা না পাওয়ায় রাজধানীর মোহাম্মদপুরে কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের কয়েকটি গাড়ি করেছে ভাঙচুর। 2 মাস আগে চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার হলেও জামিনে বের হয়েই আবারও চালাচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড। তবে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত 11টা কেরানীগঞ্জের ঘাটারচর বেসরকারি কুরিয়ার সার্ভিস স্টেট ফাস্টের ওয়্যারহাউসে প্রবেশ করে 10 থেকে 12 জন ব্যক্তি। চাঁদা দাবি করে দেয়া হয় বিভিন্ন হুমকি। পুরো ঘটনার নেতৃত্ব দেন ফারুক ওরফে কাইল্লা ফারুক। 1 ঘন্টার মধ্যে চাঁদা না পাওয়ায় শুরু হয় তাণ্ডব। বসিলা ব্রিজের উপর রাখা প্রতিষ্ঠানটির 6টি গাড়ি ভাঙচুর করে কাইল্লা ফারুকের অনুসারীরা। 2 মাস আগে বসিলায় একটি দোকানে চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার হয় এই কাইল্লা ফারুক। পুলিশ জানায় জামিনে বেরিয়ে আবারও শুরু করেছে চাঁদাবাজি। দুঃখের বিষয় যে এত পরিশ্রম করে এত কষ্ট করে আমরা ধরলাম, কিন্তু আমরা ধরতে পারি, কিন্তু ধরে রাখা বা আটকিয়ে রাখার তো কোনো কর্তৃত্ব আমাদের নাই। কিন্তু দিন শেষে সব আঙ্গুল তো পুলিশের দিকে। কাইল্লা ফারুক আসার পরে তার ঠিকানা চেঞ্জ করছে, এখন সে কেরানীগঞ্জের ঘাটারচর এলাকা এইদিকে থাকে। ওইখান থেকে এসে মাঝে মধ্যে এইদিকে সে ছিনতাই, চাঁদাবাজি এগুলো নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেছে। এদিকে বৃহস্পতিবার রাতে আদাবরের একটি মুরগির দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। দোকানির দাবি লুট করা হয়েছে 3.5 লাখ টাকা ও বেশ কয়েকটি মোবাইল ফোন। টোটাল 5-6 জন দোকানে ঢুকে প্রথমে সিসি ক্যামেরা ডিভিআর যেটাতে রেকর্ডিং হয় সেটাকে তারা ডিস্ট্রয় করছে। তারপরে ক্যাশ 3,30,000 টাকা ছিল এবং স্টাফদের 3টা মোবাইল। এই ঘটনায় আদাবর থানায় একটি অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী দোকানি। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানী ওয়ারির শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ইসমাইল হোসেন ওরফে অটো সজলকে পুলিশের লুণ্ঠিত অস্ত্র বিপুল গুলিসহ গ্রেফতার করেছে পুলিশ। 3 মাসের চেষ্টায় 11 মামলার আসামি পুলিশের মোস্ট ওয়ান্টেড তালিকাভুক্ত অটো সজলকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গত 2রা মার্চ রাজধানীর সায়দাবাদে অভিযানে যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ডিএনসির একটি দল। এ সময় সন্দেহ হলে কয়েকজন যুবককে তল্লাশি করতে গেলে পকেট থেকে একজন অস্ত্র বের করে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায়। আহত হন পরিদর্শক সিদ্দিকুর। এ ঘটনায় 3 জনকে গ্রেফতারের পর জানা যায় ওয়ারির শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি ইসমাইল হোসেন ওরফে অটো সজল এ ঘটনায় জড়িত। তখন থেকেই তাকে ধরতে অভিযানে নামে পুলিশ। 3 মাসের চেষ্টায় অবশেষে অটো সজলকে গ্রেফতার করে পুলিশ। সজলের স্বামীবাগের বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 2টি অস্ত্র, বিপুল গুলি ও মাদক। গ্রেফতার করা হয় আরও 3 সহযোগীকে। অনেক কায়দা কানুন করে তাকে ধরতে সক্ষম হয়েছে এবং পরবর্তীতে তার স্বীকারোক্ত মতে এই যে ওই বাসা থেকে 2টা পিস্তল, এই গুলি, মাদক এইগুলো উদ্ধার করা হয়েছে। তৃষা পরিবহনের হেল্পার বা এই টাইপের, কিন্তু তার আড়ালের কাজটা হচ্ছে সে সন্ত্রাসী মাদক ব্যবসায়ী। সংবাদ সম্মেলনে পুলিশ জানায় শীর্ষ সন্ত্রাসী অটো সজলের কাছে উদ্ধার হওয়া 2টি অস্ত্র থানা থেকে লুণ্ঠিত। তার কাছে কিভাবে আসলো চলছে তদন্ত। তার রিমান্ডে নিয়ে আসবো,
আরও নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে আসলে বোঝা যাবে যে এই লুটপাটের সাথে সে সরাসরি জড়িত ছিল অথবা সে কোনো মাধ্যম বা কারো কাছ থেকে এটা কিনছে বা পেয়েছে বা কি অবস্থায় সে পাইছে, এটা আরেকটু তদন্তের বিষয় আছে। শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারির সজলের নামে রাজধানীর বিভিন্ন থানায় অস্ত্র ও মাদক সহ 11টি মামলা রয়েছে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। 21 পদকপ্রাপ্ত প্রথিত যশা কবি ও বীর মুক্তিযোদ্ধা আল মুজাহিদি আর নেই। দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 83 বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন এই বরেণ্য কবি। পেশাগত জীবনের 3 দশকেরও বেশি সময় দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। কবিতা, গল্প, উপন্যাস সহ বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় রয়েছে তার অবাধ বিচরণ। 21 পদক সহ বিভিন্ন রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত কবির মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। শান্তি চুক্তির পর্দা নিয়ে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে সরাসরি আলোচনা স্থগিত করা হয়েছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স সুইজারল্যান্ড সফর বাতিল করার পরে কথা জানিয়েছে হোয়াইট হাউস। এদিকে সকাল থেকে পাল্টাপাল্টি হামলার পর লেবাননের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা। গেল বুধবার ফ্রান্সে G7 শীর্ষ সম্মেলনের ফাঁকে ইরান যুক্তরাষ্ট্র সমঝোতা স্মারকে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান থেকে স্মারকে ডিজিটালি সই করেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানো। শুক্রবার সুইজারল্যান্ডে দুপক্ষের পরবর্তী ধাপের সরাসরি আলোচনা হওয়ার কথা থাকলেও সফরে যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে শিগগিরই দুপক্ষের আলোচনা হবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। কূটনৈতিক সূত্রগুলো মনে করছে সমঝোতার বিভিন্ন ধারা বাস্তবায়ন এবং পরবর্তী রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক কাঠামো নির্ধারণের জন্য উভয় পক্ষ এখনও সংলাপ অব্যাহত রাখতে আগ্রহী। শান্তি চুক্তির অংশ হিসেবে এরই মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর থেকে নৌ অবরোধ তুলে নিয়েছে ওয়াশিংটন। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করতে দ্রুত অনুমতি দেওয়ার ঘোষণা দিয়েছে ইরানও। 60 দিনের জন্য কোনো ট্রানজিট ফি নেওয়া হবে না বলেও জানানো হয়েছে। অন্যদিকে সকাল থেকে লেবাননের বিভিন্ন স্থানে হামলা চালায় ইসরায়েল। পাল্টা জবাব দেয় হিজবুল্লাহ। দুপক্ষের হামলায় বেশ কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটে। পরে রয়টার্স জানায় লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ও ইসরায়েল। বার্তা সংস্থাটিকে দেয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র ও কাতারের প্রতিনিধিরা চুক্তির খসড়া চূড়ান্ত করতে কাজ করেছেন। খসড়া চুক্তি তৈরিতে সরাসরি সহযোগিতা করেছে ইরানও। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে নিয়ে ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত মন্তব্য ঘিরে রোম ও ওয়াশিংটন কূটনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে। এর জেরে যুক্তরাষ্ট্র সফর বাতিল করেছেন ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। সম্প্রতি ইতালির একটি টেলিভিশন চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে G7 সম্মেলনে ছবি তোলার জন্য মেলোনি তার কাছে অনুরোধ করেছিলেন বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে মার্কিন প্রেসিডেন্টের এমন মন্তব্যকে সম্পূর্ণ মিথ্যা মন গড়া বলে প্রত্যাখ্যান করেন ইতালির প্রধানমন্ত্রী। ট্রাম্পের মন্তব্য অপমানজনক আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্র সফরের বাতিলের বিষয়টি নিশ্চিত করেন পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি। নাইজেরিয়ার রাজধানী নিয়ামেতে দেশের সবচেয়ে বড় আন্তর্জাতিক বিমানবন্দরে সশস্ত্র হামলায় 11 সেনা সদস্য সহ অন্তত 35 জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে নামাজের পরপরই বিস্ফোরণ ও গোলাগুলিতে কেঁপে ওঠে বিমানবন্দর এলাকা। নাইজেরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে নিহতদের মধ্যে 22 জন হামলাকারী, 11 জন সেনা সদস্য এবং 2 জন বেসামরিক নাগরিক রয়েছেন। এছাড়াও 4 হামলাকারী আহত এবং 20 জন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। বিমানবন্দরটি বেসামরিক উড়োজাহাজ চলাচলের পাশাপাশি গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। ঘটনার পর পুরো এলাকা ঘিরে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। হামলার দায় স্বীকার করেছে আল কায়দার সংশ্লিষ্ট জঙ্গি সংগঠন জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিম বা JNIM। La situation est entièrement sous contrôle, totalement bouclée. Et des vastes opérations de ratissage. A large military presence was later deployed according to resident Niger, which has been ruled for 3 years by military generals. এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ভোরে হাইতির বিপক্ষে নেইমারকে ছাড়াই অগ্নি পরীক্ষা নামছে ব্রাজিল। ছন্দে ফিরতে মরিয়া সেলেসাওরা। একাদশে আসছে রদবদল, বড় জয়ের প্রত্যাশায় সমর্থকরা। সরকার বিরোধী নতুন জোটের তোড়জোড়, কার্যকর বিরোধী দলের ভূমিকা রাখতে চায় বিএনপির শরিকদের একাংশ। একদলীয় শাসন কায়েমের চেষ্টার অভিযোগ জামায়াতের।
এবং টেকনিক্যাল টিমের রিপোর্ট পেলেই তিস্তা পরিকল্পনা একনেকে পাস, স্বল্প সময়ে দৃশ্যমান হবে কাজ। বাঁধ ও ড্রেজিং এ নদী পাড়ের বাসিন্দার স্বস্তির আশা মন্ত্রী। এই ছিল রাতের সময়, এরপর দেখবেন সম্পাদকীয়। এবং আপনারা জানেন বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন, আর তাই দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়, সঙ্গেই থাকুন সময়।